নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে মধুকল্পিতা। আর শুরুতেই বীরভূমের দিকে নজর রাখতেই হচ্ছে আমাদের, কারণ বীরভূমের বালি পাথর মাফিয়া শেখ নিজামুদ্দিন ওরফে টুলুকে জল হাওয়া দিত কারা? শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। মুখ্যমন্ত্রীর দাবি, বিগত সরকারের প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বোঝানো হতো টুলু তাদের লোক। সেই বড় ভয় কি নিজস্ব কোর্ট বানিয়ে টুলুর সাম্রাজ্য বিস্তার? তো দিন ধরে এত বড় র্যাকেট চালানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। তৃণমূল জমানায় প্রশাসনের শীর্ষস্তরের মদতেই টুলু মণ্ডলের বারবারন্ত উপরতলার নির্দেশ, তাই টুলুকে নিয়ে চোখ বন্ধ বিগত তৃণমূল সরকারের। বালি পাথর মাফিয়া টুলুর উত্থান নিয়ে মারাত্মক অভিযোগ মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। বীরভূমে পুলিশি অভিযানের প্রশংসা করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, টুলু ওরফে নাজিমুদ্দিন শেখে 93 কোটি টাকার খোঁজ মিলেছে। ফ্রিজ হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট। প্রায় 300 বিঘা এলাকায় 21টি সম্পত্তির হদিশ মিলেছে। টুলু বিদেশে, এই কথা বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। উনি নিজে বিদেশে বসে আছেন, কেউ ভানুয়াতুতে বসে আছেন, তো বিদেশে তো গেছে টাকা, অনেকে বিদেশে যেতে চাইছেন চিকিৎসার নামে। টুলু ফেরার, তার সাঙ্গপাঙ্গদের বাড়ি থেকে কেজি কেজি সোনার বাট, কোটি কোটি টাকা মিলছে। এদিন টুলুর আত্মীয় মোহাম্মদ আপেল মোর্তাজার বাড়িতে হানা দেয় পুলিশ। বীরভূমের পাথর সম্রাট টুলু কিভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সাম্রাজ্য তৈরি করল? সূত্র মারফত জানা গেছে, চিট কোড ব্যবহার করে চলতো অপারেশন। এমএসপি ও 7719 লেখা থাকলে সেই পাথর বালির গাড়ি পুলিশ ছুঁয়েও দেখতো না। গোটা বীরভূম জুড়ে যে সমস্ত লরি, ট্রেলার বা ডাম্পারে এমএসপি লেখা থাকবে, অর্থাৎ মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, সেই গাড়িতে থাকবে একটি বিশেষ মোবাইল নম্বর যার লাস্টের 4টে ডিজিট 7719। এই দুটি চিট কোড থাকা মানে সেই ডাম্পার বা ট্রেলারকে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের আধিকারিক কোথাও আটকাবে না। অভিযোগ, চিটকোড থাকলে রাস্তায় কোনো নথি দেখাতে হতো না। টুলু যেমন জাল রসিদ দিয়ে রাজস্ব পকেটে ঢোকাতো, একই সঙ্গে তার কয়েকশো ট্রাকে ডিসিআরের বালাই ছিল না। ছোটো ছোটো বড় বড় কৃষ্ণমণ্ডল সমস্ত জেলাতে আছে, তৈরি করা হয়েছে। ওরা হোলসেলার, হ্যান্ডলার, ওখান থেকে টাকা পয়সা তুলে কালীঘাটে পাঠাতো। পশ্চিমবঙ্গ তো সোনার খনি, সোনার কেল্লা বানিয়ে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী। এটা তবে এদের যুগ শেষ। টুলু মণ্ডলের নাম যতবার উঠছে ততবার ঘুরে ফিরে আসছে বীরভূমের আরেক মণ্ডল অনুব্রতর নাম। তিনি অবশ্য পুলিশের ভূমিকায় বেজায় খুশি। রাজ্য সরকারের তহবিলে ঢুকছে, খারাপ কি হচ্ছে? ভালো কাজ করছে। সরকারের রাজস্ব কত উঠছে ডিএম দেখতো, আমি দেখার মালিক নাকি? আমি কি সরকারের মন্ত্রী ছিলাম নাকি? তাই আমি দেখতাম। তদন্তকারীরা বলছেন, মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার 50 কোটি হিমশৈলের চূড়া মাত্র। টুলুর বাহিনী মিনারের যদি এমন মিনার থাকে, তাহলে তাদের মদতদাতাদের কত বড় চারমিনার? মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, যত দূর যেতে হয় যাবেন। গন্তব্য এবার কোথায়? জল্পনা রাজ্য জুড়ে। সুজয় পাল, হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা। স্বাদ ছিল পরিশ্রুত পানীয় জলের, কিন্তু 1.5 দশক পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ইংরেজবাজারবাসী তারা সেই পরিশ্রুত পানীয় জলটা পেলেন না। কিন্তু এই আর্সেনিক মুক্ত জলের জন্য প্রায় কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশ্ন হলো, তাহলে এই টাকা গেল কোথায়? এই দুর্নীতির ব্যাপারে কারা কারা জড়িত আছে কেউ ছাড় যাবে না। হুঁশিয়ারি মন্ত্রীর গলায়, কিন্তু 15 বছরে অনিয়মের ফাঁসে খুলল না লাল ফিতের ফাঁস। 2011-তে প্রকল্পের যাত্রা শুরু, 2026-এও তা 20 বাঁ জলে। দুর্নীতির ছোঁয়াচে ইংরেজবাজারবাসীর পরিশ্রুত পানীয় জলের স্বপ্ন অধরায়। যে গোল জায়গাটা রয়েছে সেখানে নদী থেকে জল নিয়ে আসা হচ্ছে এবং সেই জলই পরিশুদ্ধ করে তারপরে সেটা পৌঁছে যাওয়ার কথা মালদা শহরের ঘরে ঘরে। কিন্তু এখনো পর্যন্ত কেউই আর্সেনিক মুক্ত জল পাননি। আর্সেনিক প্রবণ জেলা মালদা, পানীয় জলে মিশে থাকা আর্সেনিকের বিষ। মহানন্দার জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছানোর প্রকল্প 4 বছরে শেষ হওয়ার কথা ছিল। 15 বছর পরেও তা ওই হচ্ছে হবের স্তরে। প্রকল্পে প্রথমে বরাদ্দ হয়েছিল 41 কোটি, পরে সেটা বেড়ে হয় 70 কোটির বেশি।
ধাপে ধাপে প্রকল্পে খরচ হয়ে গিয়েছে প্রায় 150 কোটি টাকা। পাইপ যা রিসিভ হয়েছে তার থেকে বেশি এখান থেকে বেরিয়ে গেছে এবং এখানে ইনটেক পয়েন্ট যেখানে হওয়ার কথা ছিল তার থেকে 5 কিলোমিটার দূরে করে কি অজ্ঞাত কারণে এই প্রজেক্টের খরচ 25 কোটি টাকা বাড়িয়ে দেওয়া হলো, সেটার কিন্তু কোনো সদুত্তর পৌরসভা আজ পর্যন্ত দিতে পারে। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রকল্পে দুর্নীতির মাথাচাড়া বলে অভিযোগ। শুধুমাত্র বিজেপি নয়, পরে চেয়ারম্যান পদে বসা নিহার রঞ্জন ঘোষও কৃষ্ণেন্দু জমানার দিকে আঙুল তুলেছেন। কোনো কাজই হয়নি, নামে এটাকে প্রজেক্টটাকে বলা হচ্ছে আর্সেনিক মুক্ত জল। কোটি টাকা আত্মসাৎ হতে পারে, তার জন্য তদন্ত হোক না। এই টাকাটা গেল কোথায়? এটা তো জনগণের টাকা। এই বলছে না বলছে শোনা, একদম আমাদের কাছে যা আছে অত টাকা আমাদের কাছে আসেনি। না, প্রথমে যেটা 41 কোটি অত টাকা আসেনি। কোথায় গেল বিপুল অঙ্কের টাকা? কেন প্রকল্পের এই হাল? পালাবদলের পর সব তথ্য খতিয়ে দেখে তদন্তের নির্দেশ জনস্বাস্থ্য প্রতিমন্ত্রীর। আইনের মধ্যে যারাই আসবে, সে চেয়ারম্যান হোক, যেই হোক, আমার ডিপার্টমেন্টের লোক হোক, ইঞ্জিনিয়ার হোক, সবাই এর মধ্যে আসবে। যে দোষী সাব্যস্ত হবে, যার পাওয়া যাবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। এই প্রজেক্ট চালিয়ে নিয়ে যেতে গেলে এখনো প্রায় 250 কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা। এই 150 কোটি টাকার কত অংশ কার কার পকেটে ঢুকেছে, কোন কোন নেতার পকেটে ঢুকেছে, তারও হিসেব কিন্তু এই নতুন সরকার নিচ্ছে। মালদা থেকে ক্যামেরা মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। এবার একটা রাস্তার ছবি দেখাই আপনাদের। এই রাস্তায় বড় গাড়ি ঢুকলে আর এগোয় না, কাদার স্রোতে আটকে যায়। আরামবাগের রামকৃষ্ণ সেতুতে উঁচু গাড়ি ঢোকা বন্ধ হতে বিপদ বেড়েছে আরামবাগ থেকে গোঘাটের রাস্তায়। একটার পর একটা লরি বসে গেছে, প্রতিবাদে অবরোধ হয়েছে, কিন্তু দুর্ভোগ যাওয়ার না। রাস্তা না মৃত্যু ফাঁদ, এই ট্রেলারটি কোনোভাবে বেঁচে গিয়েছে। 12 চাকার এই ট্রেলারটির সেই সুযোগ হয়নি। কাদার স্রোতে গাড়ি আর নড়ে না, যে পথ ধরলে বিপথগামী হওয়া বাধা। ভয়ঙ্কর অবস্থা পূর্ব বর্ধমানের রায়নার উচালন থেকে একলক্ষী এলাকায়। আমাদের রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, এইদিকে পুরসুর রাস্তা, সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন এইভাবে চলার পরে প্রত্যেকটা মালিকেরও প্রচুর অসুবিধা হচ্ছে। গত বছরের অগস্ট মাসে আরামবাগের রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের পর সেতুর দুদিকে হাইট বার বসে। বড় বড় ট্রাক, ট্রেলার, নাইট সার্ভিসেস বাসগুলো আরামবাগ থেকে 40 কিলোমিটার ঘুরে রায়নার একাংশ ছুঁয়ে গোঘাটের দিকে ঢোকে। সেই রাস্তার হাল এখন এমনই, সপ্তাহখানেক ধরে সমস্ত গাড়ি বন্ধ। ব্রিজের লোহার আপনার খুঁটি লাগিয়েছে, আমি কি করে উঠবো? আমার তো ছাদে লাগবে। আগে যাচ্ছিলাম, কিন্তু এখন এই যে ব্রিজ ভাঙার পর আর যাচ্ছি না। এতদিন 40 কিলোমিটার ঘুর পথে যেতে হচ্ছিল বড় গাড়িগুলোকে, সেই রাস্তাও বন্ধ। এবার সেটা 100 কিলোমিটার ঘুরতে হচ্ছে। আরামবাগ রামকৃষ্ণ সেতুর একদম গোঘাটের দিক, আর এইখানেই হাইট যে গাড়িগুলো আছে সেইগুলো এইখানেই দাঁড়িয়ে থাকে, কারণ আরামবাগ ব্রিজের ওপর যেতে পারে না। এই পরিস্থিতিতে রামকৃষ্ণ সেতুর হাইট বার খোলার দাবি জোরালো হচ্ছে। আগামী সোমবার এসডিও সাহেব এবং পিডব্লিউডি যিনি আছেন ওনাদের সাথে মিটিং আছে, ওয়েটের ব্যাপারটা সিদ্ধান্ত নিয়ে ঠিক করব। রায়নায় একের পর এক লরি রাস্তায় বসে গিয়েছে। বৃষ্টি চলতে থাকায় কবে পাঁক থেকে উঠে দাঁড়াবে তার কোনো গ্যারান্টি নেই। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। এই হাসপাতালে যদি আপনি যান তাহলে খাবার জল আপনাকেই সঙ্গে করে নিয়ে যেতে হবে, আর যদি ভর্তি থাকতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে যাবতীয় ব্যবস্থা করে নিতে হবে, অর্থাৎ বাথরুম থেকে শুরু করে যাবতীয় ব্যবস্থা আপনাকেই করে নিতে হবে। এই ছবি দেখা যাচ্ছে ঝাড়গ্রামের এক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, যেখানে হাল একেবারে বেহাল। যদিও স্থানীয় বিধায়ক আশ্বাস দিয়েছেন খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে। হসপিটালে যদি জল না থাকে তাহলে কি করে হবে? এই হাসপাতালে এক রোগ সারাতে এলে আরেক রোগ বাসা বাঁধবে। হতে পারে ডায়রিয়া, চর্মরোগ। ঝাড়গ্রামের বিনপুরের অদুলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অন্তত 7 দিন ধরে নির্জলা। স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র পাম্প খারাপ হওয়ায় নাভিশ্বাস অবস্থা। কেউ বালতি করে নিয়ে আসছেন টয়লেটে ব্যবহারের জল, কেউ দোকান থেকে কিনছেন পানীয় জল। দোলচুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এসে রোগীদেরকে এবং রোগীর পরিজনদেরকে স্নানের জন্য ভরসা করতে হচ্ছে পুকুর। রোগীদের পাশাপাশি জলের সমস্যায় ভুগছেন চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরাও।
পাম্প ছিল আগে, কিন্তু ওটা খারাপ হয়ে গেছে, এখন জলের প্রচুর সমস্যা, সার্ভিস নেই। ওই পুকুর থেকে জল এনে স্নান করা কিংবা বাথরুমে জল ঢালা। বিনপুর 2 নম্বর ব্লকের ওদুলচুয়া, শিমুলপাল, জামাইমারি, কাঁকড়াঝোর, আমলাশোলের মতো প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের ভরসা এই স্বাস্থ্যকেন্দ্র। রোগীরা এলে জানিয়ে দেওয়া হচ্ছে পানীয় জল নেই, জলের ব্যবস্থা তাঁদেরই করতে হবে। সেই রকম জলের নেই, সরবরাহ নেই, জলের ব্যবস্থা নেই। তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি ব্যবস্থা হলে ভালো হবে। 10টি শয্যার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সমস্যা মেটাতে দূর থেকে জল আনা হচ্ছে, সেটাও নাকি অনিয়মিত। জলের ট্যাঙ্কি পাঠিয়েছি আর অলরেডি আমরা প্রসেসিং করে নিয়েছি। আশা করি কালকের মধ্যে একটা নতুন পাম্প আমরা ওখানে ব্যবস্থা করে নিচ্ছি। উল্টোরথ থেকে পাম্প খারাপ, অনেকেরই প্রশ্ন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কি ঘুমোচ্ছে? এলাকাবাসীর আশা বিধায়কের হস্তক্ষেপে সমস্যার সমাধান হবে। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা। ভোগান্তির মূলে আবর্জনার পাহাড়, অতিষ্ঠ ধূপগুড়িবাসী। রাস্তাঘাটে এদিক ওদিক নোংরার স্তূপ, নদীতেও ছড়াচ্ছে বিষ, কারণ সেখানে নিয়ে গিয়ে ফেলা হচ্ছে শহরের সব আবর্জনা। একটা স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড পেতে ঘাম ছুটে গেল শহরবাসীর। গর্বের প্রিয় শহর দুর্ভাগ্যজনকভাবে নোংরা ও আবর্জনা শহরে পরিণত হয়েছে। যেদিকে চোখ যায় নোংরা। ধূপগুড়ি শহরে দীর্ঘদিনের সমস্যা এটি, স্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের অভাব। সরকার পরিবর্তনের পর বিধানসভায় প্রথমবার এই বিষয়টি তুলে ধরে সরব হয়েছেন বিজেপি বিধায়ক নরেশ রায়, কারণ ছবিটা ভয়াবহ। শহরের বিভিন্ন রাস্তার মোড়, পাড়া থেকে বাজার এলাকায় দিনের পর দিন আবর্জনার স্তূপ পড়ে রয়েছে, দুর্গন্ধে টেকা দেয়। এখন কুমলাই নদীকে তো আবর্জনার স্তূপে পরিণত করেছে। এর আগে যে রাজনৈতিক দলের নেতারা পৌর প্রশাসক মণ্ডলীতে ছিল, তারাও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। জায়গায় জায়গায় আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। সেই আবর্জনার স্তূপগুলোতে ফেলার একটা জায়গা লাগবে। ডাম্পিং গ্রাউন্ড খুবই প্রয়োজন। তাহলে কি হবে, আমাদের লাইফলাইন যে কুমলাই নদী সেটাও বাঁচবে এবং আমাদের পরিবেশ যে দূষিত হচ্ছে সেটাও, তার থেকেও আমরা মুক্তি পাবো। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে একাধিকবার আলোচনা হয়, প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল, কিন্তু সমস্যা সেই তিমিরেই থেকে গিয়েছে। এতদিন তো সব টিএমসির বহু নেতাদের বলা হয়েছে যে আবর্জনা, নোংরা আবর্জনাগুলো দেখার জন্য, কেউ কোনো পদক্ষেপ নিত না। পৌরসভার আধিকারিক বা কোনো রকম কেউ পরিষ্কার করার জন্য আসে না? না, আসে না তো, পুরো নোংরা আর গন্ধ, ওদিকে যাওয়াই যায় না। নদী রক্ষা ও পদক্ষেপ না নিলে ধূপগুড়ি শহর অপূরণীয় পরিবেশ এবং ক্ষতির সম্মুখীন হতে হবে। সমস্যা অনেক এই শহরে। 16টি ওয়ার্ড নিয়ে গঠিত ধূপগুড়ি পুরসভা। মেয়াদ শেষের পর 4 বছরেরও বেশি সময় কেটে গেলেও এখনও নির্বাচন হয়নি। প্রশাসকের মাধ্যমে পুরসভার কাজ চলছে। প্রশাসকের দায়িত্বে এখন রয়েছেন মহকুমা শাসক। শহরবাসীর স্পষ্ট কথা, নাগরিক পরিষেবার দিকে এবার যেন নজর দেওয়া হয়। খোদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুরমন্ত্রী বারবার জানিয়েছেন পরিচ্ছন্নতা কতটা জরুরি। কেন্দ্র বরাবর স্বচ্ছতা অভিযান নিয়ে করা, তার মধ্যে ধূপগুড়ি শহরের এই ছবি লজ্জার। বিধায়ক ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন যাতে পরিস্থিতি বদলে ফেলা যায়। সেটা কত দ্রুততার সঙ্গে হবে সেই অপেক্ষায় এলাকার মানুষ। ধূপগুড়ি থেকে রনি চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা।